আওয়ামী লীগ প্রশ্নটা তো ধরেন বাংলাদেশের রাজনীতিতে তার এক ধরনের একটা আহ মীমাংসা লাগ। আওয়ামী লীগ তার রাজনীতিতে সে কিভাবে আসলে রাজনৈতিক ভাবে পুনঃপ্রতিষ্ঠিত হবে, সেটা তো তার রাজনৈতিক প্রশ্ন। এই বিষয়গুলো হলো যে যদি আপনি স্টেক হোল্ডার হন তাহলে প্রশ্নের জবাব কিন্তু আপনাকেও দিতে হবে। আপনাকে উত্তর দেওয়ার জায়গাটাতে আপনাকে পুষতে হবে। প্রোক্লেমেশন যদি হয় তাহলে কি সংবিধান অকার্যকর হবে? যদি সংবিধান অকার্যকর হয় তাহলে কি যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, যে ব্যবস্থায় আছে, তারা কি আসলে সেক্ষেত্রে কন্টিনিউ করবে? আমরা যেটা দেখলাম যে বৈঠকে অংশ না নেয়ার ঘোষণা দেয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, তারাও সেখানে বৈঠকে যাবে না এমনটা জানায়। এবং আমরা যেটি দেখেছিলাম যে বৈঠকের আগে বৃহস্পতিবার সকালেও বিএনপিও যাবে কি যাবে না এরকম একটি পরিস্থিতি ছিল, এবং পরবর্তীতে যেটি দেখা গেল যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সেখানে গিয়েছেন এবং কথা বলেছেন, এবং জাতীয় পার্টিও সেখানে ছিল না। এখানে আমি যে প্রশ্নটি রাখতে চাই, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলছেন যে জুলাই ঘোষণাপত্র তৈরিতে সব রাজনৈতিক দল একমত। তিনি তার ভাষ্য অনুযায়ী আলোচনার পরে তিনি এটি বিভিন্ন গণমাধ্যমকে বলেছেন। তো এই যে সব রাজনৈতিক দল, তিনি আসলে কি বোঝাতে চাচ্ছেন? এখানে তো আমরা দেখছি অনেক রাজনৈতিক দল, অনেক অংশীজন যারা এখনো পর্যন্ত এই আলোচনায় যায়নি। এই ব্যাপারটা আপনি কি বলবেন অ্যাডভোকেট হাসনাত কায়ুম? না, আমার ধারণা যে মানে আমাদের আইন উপদেষ্টা যেটা বলতে চেয়েছেন যে উপস্থিত যারা ছিলেন তাদের অধিকাংশই এই রকমের একটা জায়গার মধ্যে ছিলেন যে এটা ঘোষণা হতে পারে যদি এই বিষয়গুলি আসলে স্পষ্ট হয়, এবং সবার সাথে যদি আসলে আলাপ আলোচনা করে এটা ঐকমত্যের ভিত্তিতে যদি হয়, তাহলে এরকম একটা ঘোষণাপত্র প্রয়োজন মনে করেন অনেকেই। এটা হতে পারে, এরকমটা যেহেতু মতামত এসছে, সেইটাকে আমার ধারণা জি উপস্থিতদের মতামতটাকেই উনি উপস্থিতদের মধ্যে যেটা রিফ্লেক্টেড হয়েছে এটা বলতে চেয়েছে, আমার ধারণা। জি জি অ্যাডভোকেট হাসান কম, আমি আবার আপনার কাছে আসবো। তানভীর হোসেন, আমি একটু আপনার কাছে আসি। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম আমি আর রিপিট করবো না, এই বিষয়ে আপনি আসলে কি বলবেন পুরো বিষয়টি নিয়ে? ধন্যবাদ হাসনাত ভাই এবং ধন্যবাদ মিস্টার আশফাক। সো আমার কাছে যেটা, আমি শুনছিলাম খুব মনোযোগ দিয়ে হাসনাত ভাইয়ের কথা শুনছিলাম। সো আমার কাছে যেটা মনে হচ্ছে যে বিএনপি খুবই গুরুত্বপূর্ণ তিনটা প্রশ্ন উত্থাপন করেছে। এর মধ্যে একটি হলো যে এই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা রাজনৈতিক ভাবে, এবং সেটা আপনার হলো যে ঐতিহাসিক ভাবে এবং আইনগত ভাবে। এই তিনটা প্রশ্ন এতটাই গুরুত্বপূর্ণ যে এটার সাথে যারা সেখানে গেছেন প্রত্যেকের, এবং যারা যান নাই, পুরো জাতির অনেকগুলো অংশ এর মধ্যে, অনেকগুলো নতুন ইতিহাস যদি আপনি রচনা করতে যান বা রচনা করতে চান, তাহলে আপনি কি গ্রহণ করছেন, ইতিহাস থেকে কি বাদ দিচ্ছেন, সেটা কোন বিবেচনায় করছেন, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ ভাবে উঠে আসবে। এখানে একটা খুব লক্ষণীয় বিষয় যে সবাই প্রশ্ন করছে। কার কাছে প্রশ্ন করছে? উপদেষ্টা পরিষদ বা সরকারের কাছে প্রশ্ন করছে, এবং সরকার উত্তর দিচ্ছে, এবং সরকারের উত্তরটা হলো যে ঐক্যের ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে। সো এই বিষয়গুলো হলো যে যদি আপনি স্টেক হোল্ডার হন তাহলে প্রশ্নের জবাব কিন্তু আপনাকেও দিতে হবে। আপনাকে উত্তর দেওয়ার জায়গাটাতে আপনাকে পৌঁছতে হবে, এবং যদি সেটা না পৌঁছা যায় তাহলে আমরা কি ভেবে নিব যে এটা আসলে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ডিপ স্টেট দ্বারা। ডিপ স্টেট মনে করছে যে যে এখনই ঘোষণাপত্রটা দিলে যেভাবে তারা এগুচ্ছে সেই জায়গাটাতে একটা ব্যত্যয় হতে পারে, কিংবা যে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সেখানটাতে ভবিষ্যতে হয়তো কোনো ধরনের সমস্যা চলে আসতে পারে। এখানে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে একটা বিষয়, সেটা হলো যে বাংলাদেশের প্রথম আলোতে, আমি দৈনিক প্রথম আলোতে একটা রিপোর্টে আমি কয়েকটি তারা বড় ধরনের কয়েকটি শেয়ার করেছে যে কি কি প্রত্যাশা ঘোষণাপত্রের। তো সেখানে একটা জিনিস খুব গভীরভাবে লক্ষ্য করলাম যে 1971 সালকে, মহান মুক্তিযুদ্ধকে একটু মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রদীপের নিচে রেখে 47কে একটু টেনে আনার চেষ্টা করা হচ্ছে অনেক বেশি করে। সো এগুলো কিন্তু অনেক সূক্ষ্ম এবং মিটিকুলাসলি হচ্ছে বলেই জনতা হয়তো একটা সময় এগুলো বেরিয়ে আসবে। সো আমাদের কাছে যেটা এখানে একটা খুবই দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় যে আপনি যদি একটা ঘোষণাপত্র দেন বা ঘোষণা করেন, যেটা হাসনাত ভাই প্রথমে বলতেছিলেন যে প্রোক্লেমেশন যদি হয় তাহলে কি সংবিধান অকার্যকর হবে?
যদি সংবিধান অকার্যকর হয় তাহলে কি যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, যে ব্যবস্থায় আছে, তারা কি আসলে সেক্ষেত্রে কন্টিনিউ করবে? রাষ্ট্র কি নতুন কোনো বিধি ব্যবস্থার মধ্যে যাবে? সো এই যে সংশয়গুলো রয়ে যাচ্ছে, সেই সংশয়গুলো হয়তো ছাত্ররা যারা এই জায়গাটাতে নিজেদের আগ্রহ প্রকাশ করেছে ঘোষণাপত্র দেওয়ার জন্য, তারা যতটা সহজভাবে দেখছেন, রাজনীতিবিদরা ততটা সহজভাবে দেখছেন না। কারণ সেখানে যদি আপনি একটা ঘোষণাপত্র দেন, তাহলে নির্বাচন কি সেই ঘোষণাপত্রের আলোকে হবে, নাকি নির্বাচন এখন যে প্রক্রিয়াতে নির্বাচন করতে চাচ্ছে সেই প্রক্রিয়াতে হবে? যদি সেই ঘোষণাপত্র হয়, সেই ঘোষণাপত্রের আলোকে যে সংস্কারগুলো হচ্ছে, ঘোষণাপত্র দেখে এমনটা মনে হচ্ছিল যেগুলা খসড়া ঘোষণাপত্রে যে প্রস্তাবনাগুলো এসেছে, যে 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 বিষয়গুলো তারা সংস্কারের হাত দিয়েছে, সেই সেই বিষয়গুলো নিয়ে তারা তাদের প্রত্যাশাটাকে ব্যক্ত করার চেষ্টা করেছে। তো সুতরাং সেই প্রত্যাশা মানে আপনি কাজ শুরু করে দিলেন, কাজ শুরু করে দেওয়ার পরে বললেন যে আসলে আমি এই উদ্দেশ্যে কাজ শুরু করেছি। সো এটা আমার কাছে মনে হয় যে ইতিহাসের জন্য এটা খুবই এটা একটা দুশ্চিন্তার কারণ হবে, যদি বাংলাদেশে এখন যেসব রাজনৈতিক দলগুলো অ্যাক্টিভলি এই ধরনের ফোরামগুলোতে পার্টিসিপেট করছেন, তারা যদি এই বিষয়গুলোতে আরো সচেতন এবং আরো সুদৃঢ় অবস্থান যদি না নেন, তাহলে এটা ইতিহাসের জন্য এটা ডেফিনেটলি আমাদের জন্য একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেছেন যে এই বাংলাদেশে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে হয় তাহলে সেটা আমাদের রক্তের ওপর দিয়ে করাতে হবে। যারা ভোটের জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে চান তারা জাতীয় স্বার্থের সঙ্গে বেইমানি করছেন। আওয়ামী লীগের পুনর্বাসনে যারা কাজ করবেন তাদের বিরুদ্ধে আমরা আবারও আন্দোলনে নামব। আমার কথা হচ্ছে, এই যে অবস্থান, একটি মুখোমুখি অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং তার এই যে বক্তব্য, এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন? দেশের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য আসলে এটি কতটা সতর্ক অবস্থায় থাকার মতো, অথবা আপনার কাছে কি মনে হয় আসলে এই এই বিষয়গুলো? প্রথমত আমি যেটা মনে করি যে আওয়ামী লীগ প্রশ্নটা তো ধরেন বাংলাদেশের রাজনীতিতে তার এক ধরনের একটা মীমাংসা লাগে। মীমাংসা এই অর্থে যে আওয়ামী লীগের মধ্যে থেকে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে যারা ধরেন মানুষ খুন করেছে, গুম করেছে, যারা আসলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের টাকা পয়সা আত্মসাৎ করেছে, পাচার করেছে, যারা এখানকার আসলে বিভিন্ন প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে, মানুষের বাক স্বাধীনতা, যান জবানের অধিকার এগুলি হরণ করেছে, তাদের তো একটা ধরেন বিচারের মধ্য দিয়ে তাদেরকে এখানে যেতে হবে। এখন সেই বিচারের জায়গাটাকে আমার কাছে মনে হয় যে গুরুত্ব দেওয়া দরকার। আর আওয়ামী লীগ তার রাজনীতিতে সে কিভাবে আসলে রাজনৈতিক ভাবে পুনঃপ্রতিষ্ঠিত হবে, সেটা তো তার রাজনৈতিক প্রশ্ন। সে যদি তার রাজনীতিকে আসলে পুনর্বার নতুন করে সাজাতে পারে, সেখানে যদি জনগণ তাদেরকে আসলে আবার গ্রহণ করে তাহলে সে আসবে, যদি না গ্রহণ করে তাহলে আসবে না। এইটা যারা ধরেন এদের প্রতিপক্ষ মনে করে, কিংবা ধরেন তরুণদের ব্যাপারে আমি খুব একটা করতে চাই না, তাদের রাজনৈতিক অভিজ্ঞতা কিংবা তাদের বয়স, তাদের আন্দোলনের ভেতর দিয়ে যে আসলে এক ধরনের ট্রমার ভেতর দিয়ে তারা গেছে, তাদের বন্ধু বান্ধবদের হারিয়েছে, তাদের সহপাঠীদের হারিয়েছে, তাদের যে ক্ষোভ বিক্ষোভ, এইটার একটা ধরনের ব্যাপার। এটাকে নিয়ে আমি খুব বেশি ধরেন এর রাজনৈতিক গুরুত্বটা আমি ওইভাবে দেখি। কিন্তু রাজনৈতিক ভাবে যেগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ, সেগুলির জায়গায় আমি মনে করি যে আসলে জাতীয় ভাবেই আসলে প্রায় সকল রাজনৈতিক দলেরই এক ধরনের একটা ঐকমত্যের জায়গায় এই প্রশ্ন আসতে হবে, এবং সেইটা আসলে অনেকাংশে আছেও, অনেকে বলছেন অনেকভাবে। কিন্তু ওইভাবে ঘোষিত আকারে যে আসলে আওয়ামী লীগ প্রশ্নে এই এখানকার আন্দোলনকারী শক্তির অবস্থান কি, সেইভাবে আসলে কোনো একটা ঐকম আলোচনা ওইখানে হয়েছে এরকম আমার মনে হয় না। কিন্তু এরকম ধরেন আমি যেটা মনে করি যে ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, কিন্তু এইটা ক্ষোভ বিক্ষোভ এই রাজনীতি না। রাজনীতি তো হচ্ছে আপনার প্রোগ্রাম কি, আপনি বাংলাদেশকে কোথায় নিতে চান, যারা বাংলাদেশকে এখানে নিয়ে গেছে তাদেরকে আসলে রাজনৈতিক ভাবে তাদের মানে মূল্যায়ন কিভাবে করবেন, তাদের বিচার কিভাবে করবেন, সেটা হচ্ছে রাজনীতির প্রশ্ন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।